প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমরা যৌথভাবে কথা বলবো। আজকে আমি কথা বলবো না, মূলত আমি কথা শুনবো আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের এই কথা বলবার জন্য উপস্থিত আছেন। সম্মানিত দর্শক, প্রশ্নটা খুব সরাসরি করি। শেখ হাসিনাকে ফেরাতে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসি আদৌ কোনো চাপ সৃষ্টি করতে পারে কিনা ভারতের উপর? এটি এই সময়ের সবচেয়ে আলোচিত প্রশ্ন, আলোচিত জিজ্ঞাসা। ইতিমধ্যেই আপনারা জানেন যে ঢাকা আনুষ্ঠানিকভাবে দিল্লিকে নোট ভার্বাল বা কূটনৈতিক পত্র পাঠিয়েছে তাকে প্রত্যর্পণের জন্য, এবং এর পাশাপাশি আইসিসির দ্বারস্থ হওয়ার কথাও ভাবছে সরকার। অর্থাৎ ঢাকা ধরেই নিয়েছে দিল্লি শেখ হাসিনাকে ফেরত দেবে না, তাই আইসিসির দ্বারস্থ হওয়ার চিন্তা, আমি যেটুকু বুঝতে পারি। প্রশ্ন হচ্ছে, আইসিসি কি চাইলেই সরকারের আবেদনে সাড়া দিতে পারে বা সাড়া দেবে? কি মনে হয় আপনাদের? চলুন আজকে এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব। মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে, আমরা সবাই জানি। এরপর অন্তর্বর্তী সরকারের তরফ থেকে ভারতের কাছে শেখ হাসিনাকে ভারত যেন ফেরত পাঠায় প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ পাঠিয়েছে, যেটি নোট ভার্বালের কথা বলছিলাম, এটি পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। এখন আইসিসিতে যাবার কথাও ভাবছে, যেটা বললাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, আইসিসিতে গিয়ে কি লাভ হবে, কিংবা আদৌ কোনো লাভ হবে কিনা? আইসিসি কি ভারতের উপর কোনো চাপ সৃষ্টি করতে পারে? এর আগেও আমরা জানি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ঢাকা অনুরোধ জানিয়েছিল দিল্লিকে। তখনও কিন্তু তাদের যে মামলার রায় হয়েছে যেটি ট্রাইব্যুনালে 17 নভেম্বর, এরকম কোনো রায় কিন্তু ঘোষিত হয়নি, কিন্তু তাতেও দিল্লি সাড়া দেয়নি। এখন ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এখন কি এই চিত্র বদলাবে কিনা? অধিকাংশ বিশ্লেষক বলছেন দিল্লি হাসিনাকে ফেরত দেবে এমনটা মনে করার কোনো কারণ নেই, এমন কোনো লক্ষণও তারা দেখছেন না। এমন প্রেক্ষাপটে সরকারের আইসিসিতে মানে হেগে অ্যাপ্রোচ করার বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। প্রথমেই প্রশ্ন উঠতে পারে, হেগের আদালত কি সরকারের চাওয়া অনুযায়ী শেখ হাসিনাকে ফেরাতে ভূমিকা রাখতে পারে বা রাখবে বলে মনে করেন? কিংবা আইসিসি কি ভারতের উপর আন্তর্জাতিক চাপ তৈরি করবে? আইনি ব্যাখ্যা যদি দেখি এবং বিশেষজ্ঞদের বিশ্লেষণ পড়ি, এগুলো পড়লে যেটা মনে হয়, মোটা দাগে বা এক কথায়, আইসিসি ভারতের উপর কোনো বাধ্যবাধকতা তৈরি করতে পারে না। তাহলে আইসিসিতে গিয়ে কি লাভ? সরকার কেন যেতে চাইছে? আইন উপদেষ্টা কেন বললেন যাবেন? এটা কি শুধুই আওয়াজ দেওয়া যে আমরা চেষ্টা করছি, নাকি অন্য কোনো মতলব আছে? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে চলুন কারণটা খুঁজি। কেন আইসিসিতে গিয়ে লাভ হবে না? কেন এটি মনে হচ্ছে বিশেষজ্ঞদের বা আমরা যারা আলোচনা করছি, কেন মনে হচ্ছে? বলা হচ্ছে বাংলাদেশ আইসিসির সদস্য, কিন্তু ভারত সদস্য নয়। এর অর্থটা আবার কি? অর্থ হলো, বাংলাদেশ রোম স্ট্যাটিউট বা রোম সংবিধিতে স্বাক্ষর করেছে এবং সংসদে, বাংলাদেশের সংসদে এটি অনুমোদন করেছে। ফলে দেশের ভিতরে সংঘটিত রোম সংবিধি সংক্রান্ত কোনো অপরাধের বিষয়ে অথবা বাংলাদেশ সরকার স্বেচ্ছায় রেফার করলে আইসিসি তাত্ত্বিকভাবে তার এখতিয়ার প্রয়োগ করতে পারে, অধিকার খাটাতে পারে। কিন্তু ভারত আইসিসির সদস্য নয়। তারা কিন্তু রোম স্ট্যাটিউটে সংবিধিতে স্বাক্ষর করেছে, কিন্তু এটি ভারতের সংসদে অনুমোদন করেনি। তাই আইসিসির কোনো গ্রেপ্তারি পরোয়ানা মানতে ভারত বাধ্য নয়। খেয়াল করে শুনবেন। এবং ভারতের মাটিতে কোনো অভিযুক্ত ব্যক্তিকে আটক বা ফেরত পাঠাতেও আইসিসি ভারতকে চাপ দিতে পারে না। এটাই মনে হচ্ছে আসলে মূল গেম চেঞ্জার। এখন দেখা যাক আইসিসি কিভাবে কোনো মামলায় ঢোকে বা সম্পৃক্ত হয়, এর সঙ্গে কিভাবে তারা জড়ায়। তাত্ত্বিক ব্যাখ্যায় দেখা যাচ্ছে হেগের আদালত তিনভাবে কোনো বিষয় নিয়ে কাজ করতে পারে। এক, সদস্য রাষ্ট্র মানে এই যে তাদের সংবিধিতে যে আইসিসির যে সদস্য রাষ্ট্র নিজেরাই যদি মামলা রেফার করে, অর্থাৎ ঢাকা চাইলে হাসিনার মামলা আইসিসিতে পাঠাতে পারত, এখন পারবে না, ব্যাখ্যাটি বলছি। কিন্তু সরকার নিজেই দেশের ভেতরে বিচার করেছে, রায় দিয়েছে, এবং এই রায়ে সরকার যে সন্তুষ্ট এটি তারা স্বীকার করেছে। তাই এখন এই মামলা আইসিসিতে রেফার
করা এটি আইনি দিক থেকে সঙ্গত নয়। 2, আইসিসির প্রসিকিউটর যদি শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের নিজস্ব তদন্ত শুরু করেন, তিনি চাইলে পারেন, শুরু করেন, এবং অপরাধের যদি তিনি প্রমাণ পান, প্রমাণ যদি মিলে, তাহলে আইসিসির হস্তক্ষেপের সুযোগ আছে। কিন্তু সেক্ষেত্রে আবার কয়েকটি সুনির্দিষ্ট বিষয় বিবেচনায় নিতে হবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে অপরাধ কতটা গুরুতর, এখতিয়ারের বিষয়টি, প্রমাণটা দেখতে হবে, সম্পৃক্ততার বিষয়টি দেখতে হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়। এগুলো দেখার ভিত্তিতে সিদ্ধান্তটি চূড়ান্ত হবে। কিন্তু অভিযুক্ত ব্যক্তি যদি সদস্য নয় এমন কোন দেশে থাকেন, অর্থাৎ এখন যেমন শেখ হাসিনা ভারতে আছেন, তাহলে আবার এটি অসম্ভব, অর্থাৎ বাস্তবে কিছুই করার ক্ষমতা নেই। দর্শক, জটিল হলেও আমি সহজ করে বলবার চেষ্টা করেছি। 3, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যদি রেফার করে, তারা রেফার করতে পারে, রেফার করলে আইসিসির হস্তক্ষেপের একটা সুযোগ তৈরি হয়। কিন্তু এখানেও প্রশ্ন আছে, সেটা কি? সেটা হচ্ছে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র এরকম কোন দেশ যদি একটি মাত্র ভেটো দেয়, তাইলেই আবার মামলা ডিসমিস, মানে মামলা শেষ। তাই এই তিনটির কোনোটি বাস্তবে কোনো কাজে আসবে না, এটি বলছেন বিশেষজ্ঞরা, যারা এই বিষয়টি নিয়ে অনেক বেশি দক্ষ, তারা বলছেন। এবার আসুন বিশেষজ্ঞদের একজনের কথা শুনি। আন্তর্জাতিক অপরাধ আদালত নিয়ে কাজের যে দীর্ঘ অভিজ্ঞতা আছে এমন একজন সাংবাদিক এবং গবেষক হচ্ছেন ডেভিড বার্গম্যান। তিনি বলেছেন, এই মামলায় আইসিসির কোনোভাবেই হস্তক্ষেপের সুযোগ নেই। কেন নেই? ব্যাখ্যাটি শুনুন। শুরুতেই মামলাটি আইসিসিতে রেফার করলে সুযোগ ছিল, একটু আগে আমি ব্যাখ্যাটি করেছি, আইনের ব্যাখ্যা। কিন্তু এখন বিচার শেষ হয়, সেই পথটাও কার্যত বন্ধ হয়ে গেছে। বার্গম্যান বলেন, সরকার নির্ভুল ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বিচার প্রক্রিয়া চাইলে মামলাটি আইসিসির কাছে পাঠাতো। তার মানে সরকার হতে চায় না, বা দেশের ট্রাইব্যুনাল সেখানে সংস্কার করত, প্রয়োজনীয় সংস্কার যদি করত তাহলে হয়তো একটা পথ খুলত। কিন্তু তারা এর কোনোটি করেনি। অর্থাৎ সরকার যে আইসিসিতে যাওয়ার কথা বলছে, তা আসলে একটি রাজনৈতিক বার্তা মাত্র। এখানে আইনি পথটাও অস্পষ্ট। তাহলে এখন দিল্লি ঢাকার বাস্তব অবস্থানটা কি হবে? দিল্লি কি বলবে, ঢাকা কি করবে? আপনার মনেও নিশ্চয়ই এই প্রশ্ন ঘুরছে যে এখন দিল্লি কি করবে। ভারতের প্রত্যর্পণ আইনে আছে, মানে যেটি বাংলাদেশের সঙ্গে আছে, স্বাক্ষরিত হয়েছে, সে আইনে আছে মৃত্যুদণ্ডের ঝুঁকি থাকলে, মামলাটি রাজনৈতিক চরিত্রের হলে ভারত যে কোনো সময় প্রত্যর্পণ অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। এটা শুধু আইনি নয়, পৃথিবীতে এমন অসংখ্য নজির কিন্তু আছে। সুতরাং দিল্লির হাতে শক্তিশালী যৌক্তিক কারণ রয়েছে। তারা চাইলেই বলতে পারে এটা রাজনৈতিক মামলা, এবং আমরা জানি এটা রাজনৈতিক মামলা, আমরা শেখ হাসিনাকে দিতে পারছি না। দিল্লি এটুকু বলে দিলেই শেষ। এদিকে ঢাকা যা করতে চাইছে তার মূল উদ্দেশ্য হচ্ছে একটি রাজনৈতিক বার্তা দেওয়া, একটি আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা, এবং দিল্লিকে নৈতিকভাবে দায়বদ্ধ করেছে এমনটা দেখানোর চেষ্টা। পুরো বিষয়টিকে যদি আমি সামারি করি, সংক্ষেপ করি, অর্থাৎ আইন, কূটনীতি, রাজনীতি এই সব মিলিয়ে যদি এখন অবস্থানটা খুঁজি, দেখা যাবে ঢাকা চেষ্টা করছে, হয়তো করেই যাবে, দিল্লি নীরব রয়েছে, হয়তো নীরবই থাকবে, এবং আইসিসির আসলে আইনত কিছু করার এখানে সুযোগ নেই। তাই এখন প্রশ্ন হচ্ছে, বিষয়টি কি এভাবেই হারিয়ে যাবে, নাকি কোথাও কিছু করার সুযোগ আছে? কোনো জায়গা থেকে কোনোভাবে চাপ প্রয়োগের কিছু আছে কি? বিশ্লেষকরা বলছেন, চাপ প্রয়োগের একমাত্র জায়গা এখন, খেয়াল করে শুনবেন, দ্বিপক্ষীয় রাজনৈতিক সম্পর্ক। তার মানে বাংলাদেশ এবং ভারত, ঢাকা এবং দিল্লির ভেতরকার ব্যাপার। 2 হচ্ছে ঢাকার লবিং, মানে ঢাকা কিভাবে চেষ্টা করছে তার উপরে কি বলছে। 3 হচ্ছে আন্তর্জাতিক কূটনৈতিক হিসাব, এটিকে কিভাবে তারা কার্যে রূপান্তর করবে, এই বিষয়গুলো। অতএব শেষ কথায় বলতে পারি, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে হেগের আদালতের ভূমিকা প্রায় শূন্যের কাছাকাছি। এখন বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে দ্বিপক্ষীয় রাজনৈতিক সম্পর্ক এবং ভারতের সদিচ্ছার উপর, যে কথাটি একটু আগে বললাম 3টি বুলেট পয়েন্ট আকারে। তার মানে প্রত্যর্পণ চুক্তি একমাত্র উপায়, যদি 2 দেশ সম্মত হয়, ভারত যদি সম্মত হয়, মূলত একমাত্র কার্যকর আইনি পথ হচ্ছে এটা। তবে ভারত সেটা চায় কিনা, এটাই কিন্তু মূল প্রশ্ন, এবং সেখানেই কবি নীরব। বাংলাদেশের মধ্যে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বিশ্বের অনেক মানবাধিকার সংস্থা ডক্টর সরকারের উপর চাপ দিয়েছে, এবং জাতিসংঘ
অনেক বিবৃতি দিয়েছে। দিল্লিও অনেক আগে থেকে চেষ্টা করছে যে বাংলাদেশের মধ্যে একটি ইনক্লুসিভ নির্বাচন হোক সকল দলের অংশগ্রহণে, কিন্তু ডক্টর ইউনূস কোনো মতেই কান দিচ্ছে না এবং এই চাপকে উপেক্ষা করেই কিন্তু ফেব্রুয়ারিতে পাতানো নির্বাচন দেওয়ার জন্য চেষ্টা করছে, তাও আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ওই নির্বাচনের বাহিরে রেখে। তারা মনে করছে বিগত শেখ হাসিনা সরকার 16 বছর এভাবেই ক্ষমতায় ছিল, তিনিও কিন্তু জাতিসংঘ, মানবাধিকার সংস্থা এবং বিশ্বের অনেকগুলো দেশের কথা তোয়াক্কা না করে নির্বাচন দিয়ে ক্ষমতায় তো চলে এসেছে। কি এমন হয়েছে? কিছু তো হয়নি। কিন্তু তারা এটা ভুলে গিয়েছে ওই সকল কথা তিনি গুরুত্ব না দেওয়ার ফলে 5 আগস্ট এভাবে ভয়াবহ তার পতন হয়েছে। ষড়যন্ত্রমূলক ভাবে হোক আর যেভাবে হোক পতন তো হয়েছে। তোমরা যেদিকে এখন আগাচ্ছ তোমাদেরও পরিণতি সেম হবে, কেউ রক্ষা করার জন্য আসবে না। জাতিসংঘ তখন তোমাদেরকে নিয়ে বিবৃতি দিবে না, মানবাধিকার সংস্থাও বিবৃতি দিবে না, এবং বিশ্বের অনেক প্রভাবশালী যে সকল দেশ আছে তারাও তোমাদের পক্ষে দাঁড়াবে না। এই পাকিস্তান মনে করছো যে তোমাদের পাশে এসে দাঁড়াবে, তারা পাশে এসে দাঁড়ালো কিছু করতে পারবে না। তুরস্ক মনে করছো পাশে এসে দাঁড়াবে, পাশে এসে দাঁড়ালো কিছু করতে পারবে না। কারণ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে ভারত। এটা আমি কেন সবসময় বলি যে ভারতের পেটের ভিতর হচ্ছে বাংলাদেশ। তাই সর্বপ্রথম যদি কোনো দেশকে আমরা প্রায়োরিটি বেশি দিতে হয়, ভারতকে দিতে হবে। ভারতকে উপেক্ষা করে পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে পীড়িত করে ভারতের সাথে খেলার জন্য বসে থাকবো, সেটা কখনোই সম্ভব হবে না। কারণ তুরস্ক রিসেপ তাইপ এরদোগান তিনি নিজেই অনেক ছাত্র হত্যা করে এখনো ক্ষমতায় বসে আছে। আর পাকিস্তানের মধ্যে তো আর্মিরাই দেশ চালাচ্ছে, নামে শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রী হিসেবে বসেই রাখছে, কিন্তু ক্ষমতা সবকিছু আর্মির হাতে। তো তাদের কাছ থেকে গিয়ে আমরা গণতন্ত্রের সবক নিব? তাদের কাছ থেকে গিয়ে আমরা শিখবো যে কে ফেসিস্ট, কে গণহত্যাকারী? তারা নিজেরাই তো গণহত্যা চালায়, ক্ষমতায় বসে আছে। তারা পিটিআর সভাপতি এই ইমরান খানকে বন্দী করে রেখেছে, তার এত জনপ্রিয়তা, সে ভোটের মাধ্যমে এসেছে, তারপরও তাকে ক্ষমতাচ্যুত করে ফেলেছে এই আমেরিকার কথা শুনে, আমেরিকার দালালি করে, এবং সেনাবাহিনী নিজেরাই ক্ষমতা কুক্ষিঘাত করে একটা পুতুল সরকার বসিয়েছে এবং শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রী করেছে। তো তাদের থেকে আমাদের সবক নেওয়ার দরকার নাই তো। মূলত বাংলাদেশের মধ্যে এখন জঙ্গির যে একটা আস্ফালন হয়েছে, বিশ্বের বড় বড় যে সকল মানবাধিকার সংস্থা আছে এবং জাতিসংঘ আছে, বিশ্বের অনেক প্রভাবশালী দেশ আছে, তারা এখন আতঙ্কিত হয়ে পড়েছে। সেই কারণেই বাংলাদেশের উপর বেশি চাপ দেওয়া হচ্ছে রাজনৈতিক ব্যালেন্স আনার জন্য। কারণ বাংলাদেশের মধ্যে রাজনৈতিক ব্যালেন্স নষ্ট হয়ে গিয়েছে। কেন নষ্ট হয়ে গিয়েছে? বাংলাদেশ আওয়ামী লীগের মতো বড় একটি দল বাংলাদেশের রাজনীতি করতে পারছে না, তাদের কর্মীরা কোনটাসহ অবস্থায় আছে। এরপরে বাংলাদেশের 4টা বড় দলের মধ্যে একটা জাতীয় পার্টি, তারাও কিন্তু ভালোভাবে রাজনীতি করতে পারছে না। তারা নির্বাচন অংশ করতে পারবে নাকি পারবে না এরও কোনো সিউরিটি নেই। তাদের কোনো সভা সমাবেশ হলে সেখানে ককটেল বিস্ফোরণ হচ্ছে, পুলিশকে নিয়ে আক্রমণ করা হচ্ছে। এগুলো সকল কিছু মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে। সে কারণে বিশ্বের যত মানবাধিকার সংস্থা, যত সংঘ যাই বলেন না কেন, সকলেই বাংলাদেশের বিষয় নিয়ে ফোকাস দিচ্ছে। এই দিক দিয়ে অনেকদিন যাবৎ কমনওয়েলথের মহাসচিব বাংলাদেশে এসে ঘোরাঘুরি করছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের মিডিয়ার মধ্যে প্রচার করা হচ্ছে না। তিনি ডক্টর ইউনূস বলেন এবং অন্যান্য রাজনৈতিক দল বলেন, রাষ্ট্রপতি বলেন, সবার সাথে বৈঠক করেছে, সকলকে একটা কথা বলেছে যে বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক। কমনওয়েলথের মহাসচিবও কিন্তু চাপ দিচ্ছে বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ার জন্য। কারণ সকলেই বুঝতে পারছে বাংলাদেশের রাজনীতির জন্য বাংলাদেশ আওয়ামী লীগ একটা ফ্যাক্ট, শেখ হাসিনা একটা ফ্যাক্ট। এই বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া যদি বাংলাদেশে কোনো নির্বাচন হয়, সেই নির্বাচনে 2 টাকার মূল্য নেই। যে সরকারই আসুক কোনো মূল্য থাকবে না। আর ওই সরকারকে বিশ্বের কোনো দেশ সাহায্য সহযোগিতা করবে না, ওই সরকারকে বাংলাদেশের জনগণও সহযোগিতা করবে না। কারণ বাংলাদেশে এমন একটি রাজনৈতিক দল, যে দল ক্ষমতায় আসার আগে বাংলাদেশের মানুষ চাচ্ছে তাদের পতন হোক। সেটা বিএনপি বলেন এবং জামাত ইসলামী বলেন। জামাত ইসলামের একজন চট্টগ্রামের আমির শাহজাহান চৌধুরী, তিনি বলতেছে পুলিশ আমাদের কথা মতো উঠবে, পুলিশ আমাদের কথা মতো বসবে, আমরা যা বলবো তাই করবে। পুলিশ কি তাদের গোলাম? তারা ক্ষমতায় আসার আগে এই ধরনের কথাবার্তা বলছে রাজাকার মতো। তো তাদেরকে দিয়ে আমরা কিভাবে দেশ পরিচালনা করবো? তারা তো মানুষকে মানুষ মনে করবে না, পুলিশকে পশু মনে করবে। পুরো বাংলাদেশটাকে তারা পাকিস্তান বানিয়ে ফেলবে। এইদিকে বিএনপি ক্ষমতা আসলে বিএনপি কি করবে? তারা 15 মাসে কি করেছে আমরা দেখেছেন না? তারা নিজেদের মধ্যে কোন দলে মারামারি করে, গোলাগুলি করে, তাদের শীর্ষস্থানীয় 225 জনের মতো নেতাদেরকে তারা নিজেরা মেরে ফেলছে ক্ষমতায় আসার আগে। কিছুদিন আগে আমরা দেখলাম মিরপুরের পল্লবীর মধ্যে যুব দলের সদস্য সচিব, কত বড় পোস্টদারি নেতা, তাকে পর্যন্ত মেরে ফেলা হয়েছে অন্য অ্যান্টি গ্রুপে। চট্টগ্রামের মধ্যে দেখলাম সন্ত্রাসী বাবলাকে মেরে ফেলা হয়েছে আরেক গ্রুপে। এভাবে করে চলতেছে বিএনপির রাজনীতি ক্ষমতায় আসার আগে। আর ক্ষমতায় যদি চলে আসে, আওয়ামী লীগ বলেন এবং অ্যান্টি বিএনপি যত রাজনৈতিক দল আছে তাদেরকে বলেন, ওদেরকে তো মারবে, নিজেরাও মরবে, এবং বাংলাদেশের অর্থনীতির দিকে কোনো খেয়াল রাখবে না। কোথায় চাঁদাবাজি করবে, কোথায় লুটপাট করবে, কোথায় টাকা আছে বের করে বিদেশে পাচার করবে, ওই চিন্তায় থাকবে। তারা চিন্তা করবে 19 বছর উপাস ছিলাম এবং দেশকে এখন চুষে খেয়ে আমরা টাকা বিদেশে আগে পাচার করে শক্ত হতে হবে। কারণ ক্ষমতার পতন হয়ে গেলে তো আবার আমাদের চলতে হবে ওই সেম নতুন বোতলে পুরাতন মত বা পুরাতন বোতলে নতুন মত, যেটাই বলেন না কেন, উল্টাই বলেন পাল্টাই বলেন, বাংলাদেশের আমাদের নার্ভের মধ্যে না তাদের যে ধরনের চরিত্র সেটাই থাকবে। এটাই তো বাস্তবতা, আপনারা তো অস্বীকার করতে পারেন। সে কারণে শেখ হাসিনাকে ফেসিস্ট বলে কোনো লাভ নাই। বাংলাদেশের মধ্যে আমাদের সকলের নার্ভের মধ্যে এই ফেসিস্ট লুকাইতো। কার হাতে রক্ত ছিল না যারাই বাংলাদেশ শাসন করেছে? বিএনপি বলেন, জামাত বলেন, এরশাদ বলেন, জিয়া রহমান বলেন, শেখ মুজিব বলেন, সকলের হাতেই কিন্তু
রক্ত লেগেছিল। আমি আর বেশি পিছনে যেতে চাই না, শুধু 2001 থেকে 2005 সালের শাসন আমলের কথা বললে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। বিএনপির আমলে বিএনপি কি করেছিল ওই 5 বছর, তখন মিডিয়া কম থাকার কারণে এত আপডেট হয়নি বাংলাদেশের মিডিয়া, সে কারণে অনেক কিছু আপনারা জানতে পারেন। পেপার পত্রিকায় কি অল্প দেখেছেন কি না দেখেছেন আল্লাহ জানে, বা কিছু ইউটিউবে এখনো আছে। সে সময় আমরা মোটামুটি অনেক কিছু বুঝি, সে সময় অনেক কিছু আমরা যা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। পরবর্তীতে তো আরো ইতিহাস জেনেছি। সে সময় একসাথে 64 জেলার মধ্যে 63 জেলায় বোমা হামলা হয়েছে। শুধু তাই নয়, তখন শাইখ আব্দুর রহমান বাংলা ভাইয়ের জন্ম হয়েছে। 21শে আগস্টে গ্রেনেড হামলা হয়েছে। বিএনপির আমলে বিএনপি 4 থেকে 5 বারের মতো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। খাম্বা তারেক নাম কেন হয়েছে? তিনি খাম্বার নাম করে খাম্বা বসিয়েছে, তাল লাগায়নি, টাকা কামিয়ে নিয়েছে। এইরকম অহরহ দুর্নীতি করেছে, কত মানুষকে গুম হত্যা করেছে, তার কোনো হিসাব ছিল না। আর এখন তারা সুশীল শাসছে, তারা বলছে আওয়ামী লীগ ফেসিস্ট, আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী। আরে ভাই, তোমরা 2001 থেকে 2006 সাল পর্যন্ত কি করেছো সেটা ভুলে গিয়েছো? এত তাদের ভুলে গেলে চলবে না। আওয়ামী লীগ যদি ফেসিস্ট হয় তাহলে বাংলাদেশের সকল রাজনৈতিক দল যারাই ক্ষমতা ছিল সকলেই ফেসিস্ট। ডক্টর ইউনূস তো ফেসিস্টের দাদা, আব্বা, খালু, মামু যা আছে সবকিছুই সে 15 মাসে দেখিয়ে দিয়েছে। আর তোমরাও ক্ষমতায় আসার আগে 15 মাসে জামাত বলেন বিএনপি বলেন বাংলাদেশের মানুষের জন্য কি করতে পারবা এবং বাংলাদেশের মানুষের কি উপহার দিবে সেটা জনগণ বুঝে গিয়েছে। ক্ষমতায় আসার আগে জনগণ তোমাদের পতন চাচ্ছে, এটাই হচ্ছে এখন রিয়েলিটি। তাই তোমরা যতই কমনওয়েলথের মহাসচিবকে উপেক্ষা করো, জাতিসংঘের মহাসচিবকে উপেক্ষা করো, বিভিন্ন মানবাধিকার সংস্থাকে উপেক্ষা করে নির্বাচন দিয়ে যাও, মনে করছো আমরা 20-30 বছর 50 বছর ক্ষমতায় থাকবো, এখনো বোকার স্বর্গে বসবাস করছো। শেখ হাসিনার মতো এরকম আয়রন লেডি 15-16 বছর ক্ষমতায় থাকতে কষ্ট হয়ে গিয়েছে, এদেরকে উপেক্ষা করে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বছর দেশ শাসন করেছে শেখ হাসিনা। শেখ হাসিনা যেখানে কষ্ট হয়ে গিয়েছে, ইন্ডিয়ার সাপোর্ট থাকার পর, রাশিয়ার সাপোর্ট থাকার পর, আর তোমাদের সাপোর্ট কারা আছে? বিশ্বের মধ্যে কোন দেশ আছে? আমেরিকা আস্তে আস্তে ছুটে যাচ্ছে। এই জঙ্গি পাকিস্তান আর তুরস্কের সাপোর্ট নিয়ে তোমরা মনে করছো 20-30 বছর ক্ষমতায় থাকবা, আমেরিকা দুরিশাত করে দিবা। এটা সম্পূর্ণরূপে অসম্ভব হবে কাজ। এটা অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিলের কাজ, বিএনপি এবং জামাতের কাজ না, তাই না? তাই বিএনপি আর জামাত অসম্ভবকে সম্ভব করতে পারবে না, এটা 100%। আওয়ামী লীগ এই খুব শীঘ্রই ফিরে আসছে। শীঘ্রই বলতে যে কালকে ফিরে আসছে আমি তা বলবো না, কিন্তু 1 বছর বলেন, 2 বছর বলেন, বা 5 মাস বলেন, খুব তাড়াতাড়ি ফিরে আসছে। এবং এই পাতানো নির্বাচনের ফল কতটুকু ভয়াবহ হবে, সেটার ফল কিভাবে ভোগ করবে এই বিএনপি এবং জামাত, সেটাও কিন্তু আওয়ামী লীগ ফিরে এসে দেখিয়ে দিবে। আর বহির্বিশ্ব থেকে আওয়ামী লীগকে সকলে সাপোর্ট দিবে, কারণ বহির্বিশ্ব থেকে আগে থেকে সিগন্যাল দিয়ে দিচ্ছে যে অংশগ্রহণমূলক নির্বাচন হোক, বারবার চাপ দিচ্ছে। এই চাপকে বারবার ডক্টর উপেক্ষা করছে। পরবর্তীতে দেশের মধ্যে যখন আন্দোলন সংগ্রাম যেভাবে সংগঠিত করে ফেলবে এবং রেজিম চেঞ্জ করে ফেলবে, তখন বহির্বিশ্ব থেকে সকলেই আওয়ামী লীগকে আবার সমর্থন করবে। এবং এরপরে যখন একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডার নির্বাচন হবে, সেই নির্বাচন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সকলে সাপোর্ট দিবে বহির্বিশ্ব থেকে, এবং সকলে বাহাবা দিবে। কেউ আওয়ামী লীগের ক্ষমতা থেকে দূর রাখতে পারবে না। তো যত না স্যার, আরো কিছু মাস